সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমরা কথা বলছি চোখের স্বাস্থ্য নিয়ে। আজকেও আমরা চোখ নিয়েই কথা বলবো। আমাদের চোখ আমাদের দেখবার যন্ত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই চোখ দিয়েই আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখি। কিন্তু আমাদের নানান রকমের অসতর্কতা, নানান অসুখ বিসুখ, নানান প্রাকৃতিক কারণে কিংবা অজানা কারণে আমাদের চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, আক্রান্ত হতে পারে নানান রকম অসুখে, আমাদের দৃষ্টি বিঘ্নিত হতে পারে এবং এই যে আমাদের সুন্দর পৃথিবী দেখবার যে সৌভাগ্য আমরা পেয়েছি সেটি ব্যাহত হতে পারে। চোখের সমস্যা নিয়েই আমরা আজকে কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম। তিনি কনসালটেন্ট অ্যারিস্টো আই হসপিটাল ঢাকা এবং ক্যাটারাক্ট ও রিফ্র্যাক্টিভ সার্জন হিসেবে তিনি ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সিএমএইচ ঢাকাতে। স্বাগত জানাচ্ছি ডাক্তার আবদুল্লাহ আল মাসুম স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনার। আমরা আজকে কথা বলবো মূলত চোখের ছানি এবং তার প্রতিকার নিয়ে, এবং সেই সাথে তার রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়েও আমরা কিছু কথা বলবো। চোখের ছানি বলতে আমরা কি বুঝি, এটা একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। চোখের ছানি কি বুঝি বলতে কি বুঝি সেটা বুঝতে হলে আসলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমাদের চোখ দিয়ে আমরা কিভাবে দেখি। রাইট। আসলে মানুষের চোখ একটা ক্যামেরার মতো। ক্যামেরার যেমন একটা লেন্স থাকে, ওকে। আমাদের চোখের অভ্যন্তরে একটা ন্যাচারাল প্রাকৃতিক লেন্স আছে যেটা অত্যন্ত স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট। বাইরের কোনো একটা বস্তুর উপর যখন আলো পড়ে, আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখের সামনের অংশ যে কালো মণি, এটার মধ্যে দিয়ে লেন্সের উপর পড়ে, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে চোখের সবচেয়ে ভিতরের যে পর্দা রেটিনা, এই রেটিনার উপর পড়লে একটা প্রতিচ্ছবি তৈরি হয় এবং সেই প্রতিচ্ছবিটা যখন নার্ভ সিগন্যাল হিসাবে অপটিক নার্ভ নামক স্নায়ুর মধ্যে দিয়ে আমাদের ব্রেইনের পেছনের অংশ ভিজুয়াল কর্টেক্সে পৌঁছায়, তখন আমরা সেই ছবিটি দেখতে পাই। তো কোনো কারণে এই লেন্সটি যদি, আমাদের প্রাকৃতিক লেন্সটি যদি ঘোলা হয়ে যায়, তখন এই আলো ঠিকমতো চোখের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, ফলে আমরা বস্তুটিকে ঝাপসা দেখি। তো এটাকে আমরা সাধারণ ভাষায়, বাংলা ভাষায় ছানি বলি, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি ক্যাটারাক্ট। বুঝতে পারলাম আমরা। তো চোখের ছানি পড়ে আসলে কেন, এর কারণটা কি? চোখের ছানি মূলত যে কারণে পড়ে সেটা হচ্ছে বয়সজনিত কারণে। আচ্ছা। মেইন কারণ যেটা, মানুষের বয়স 60 কাছাকাছি হলে, 60 বছরের কাছাকাছি হলে চোখে ছানি পড়তে থাকে। মানে এটি একটি প্রাকৃতিক ব্যাপার বলতে প্রাকৃতিক পারেন। ব্যাপার, কারণ বয়স হলে যেমন আমাদের চুল পাকে, আমাদের চামড়া কুঁচকে যায়, একইভাবে ছানির চোখের লেন্সটাও একটু একটু ঘোলা হতে থাকে, যেটাকে আমরা ছানি বলি। এছাড়া আরও অনেকগুলো কারণে চোখে ছানি পড়তে পারে। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে বয়সের আগে ছানি পড়ে। চোখে আঘাতজনিত কারণে ছানি পড়তে পারে। যদি চোখে প্রদাহ হয়, মাঝে মধ্যে চোখে লাল হয়, যেটাকে ইউভিআইটিস বলা হয়, দীর্ঘমেয়াদী ইউভিআইটিস থাকলে চোখে ছানি পড়তে পারে। আবার আমরা কিছু ওষুধ খাই, স্টেরয়েড জাতীয় ওষুধ, যেমন প্রেডনিসোলন, চোখে মানে যেমন বাত জাতীয় ব্যথার কারণে আমরা দীর্ঘমেয়াদী যদি প্রেডনিসোলন ওষুধ খাই, সেখান থেকেও কিন্তু অল্প বয়সে ছানি পড়তে পারে। তাছাড়া কিছু কিছু শিশু জন্মগত ছানি নিয়েও পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কারণ আসলে ছানি পড়তে পারে, তবে ছানি পড়লে নিশ্চয়ই তার কিছু লক্ষণ তো আছে প্রাথমিক, যারা আপনার এই কথাটা তো কিছুটা ইঙ্গিত করেছেন। আমাদেরকে যদি আরেকটু বিস্তারিত বলেন যে কি কি লক্ষণ দেখলে একজন মানুষ ধারণা করতে পারে যে তার চোখে ছানি আছে। জি, আমি যেমন বলেছি, মেইনলি যেহেতু এটা বয়সজনিত কারণে ছানি পড়ে, চোখে যখন ঝাপসা দেখে উনি মনে করেন যে আমার চশমাটা বদলানো দরকার। যখন উনি ডাক্তারের কাছে আসেন, ঝাপসা দেখেন, তখন আমরা প্রথমে কম্পিউটারের চক্ষু পরীক্ষা যেটা বলি, ওটা করে তার চশমাটা বদলানোর চেষ্টা করি। আমরা দেখি পাওয়ার ঠিক মতো আসছে না, তখন আমরা দেখি চশমার দিয়েও তার দৃষ্টি উন্নত হচ্ছে না। তখন আমরা ওই রোগীর চোখ পরীক্ষা করি স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ নামে একটা মাইক্রোস্কোপের সাহায্যে, তখন আমরা ছানিটা বুঝতে পারি। তাছাড়া আসলে ডাক্তারে এটা রোগ নির্ণয় করে থাকেন যখন রেগুলার চেক আপে আসে পেশেন্টরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট নামে এক ধরনের ছানি আছে, যেটা কিছুটা অল্প বয়সে 45 বছর 50 বছর মধ্যে পড়তে পারে। এই রোগীগুলো বলে থাকেন যে আমি ঘরের ভিতরে কম আলোতে ভালো দেখি, কিন্তু বাইরে গেলে বরং আমার দেখতে খারাপ লাগে উজ্জ্বল আলোতে। এটা একটা লক্ষণ। কাজে কেউ যদি ঝাপসা দেখেন, তাকে দ্রুত মানে ডাক্তারের শরণাপন্ন হতে পারে এবং চক্ষু বিশেষজ্ঞরাই নির্ণয় করবেন যে ওনার ছানি পড়েছে কিনা। চোখের ছানির যখন আপনাদের কাছে একটা রোগী আসে, তাকে আপনারা কি কি ট্রিটমেন্ট অফার করেন? আসলে চোখের মেইন চিকিৎসা হচ্ছে অপারেশন। আচ্ছা। যে লেন্সটি ঘোলা হয়ে গেছে সেটা সার্জারি করে, অপারেশন করে বের করে সেখানে একটা কৃত্রিম লেন্স, আগে প্রাকৃতিক লেন্সটা যে জায়গায় ছিল ঠিক একই জায়গায় ওটা প্রতিস্থাপন করতে হবে। এটাই হচ্ছে ছানির চিকিৎসা। ছানির যে লেটেস্ট চিকিৎসা সেটাকে আমরা বলি ফ্যাকো ইমালসিফিকেশন সার্জারি, যেটাকে সংক্ষেপে ফ্যাকো সার্জারি বলা হয়। আচ্ছা, আপনি যে বললেন যে চোখে ছানি পড়লে অপারেশন করতে হয়, তো কিন্তু অনেক রোগী তো আসলে অপারেশন শব্দটা শুনলেই ভয় পায়। সাধারণ মানুষ দুটো ভয়, একটা হলো যে অপারেশনে অনেক কষ্ট বা ব্যথা, হসপিটালে থাকতে হবে, তারপরে হচ্ছে অনেক টাকা খরচ হবে। এই যে তখন কিন্তু রোগী আপনাদেরকে নিশ্চয়ই এরকম অনুরোধ করে যে আমার চোখে একটু ড্রপ দিয়ে দেন,
জি, অনেক পেশেন্টই বলে থাকেন যে ছানিকে ড্রপ দিয়ে সারানো সম্ভব না। আসলে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন কোনো ড্রপ আবিষ্কার হয়নি যেটা দিলে ছানি সরে যাবে, ছানি ভালো হয়ে যাবে। আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে এসব প্রোপাগান্ডা দেখি, ভুল প্রোপাগান্ডা, যেটা ড্রপ দিয়ে ভালো হয়ে যাবে। এটা আসলে সঠিক না। একমাত্র চিকিৎসা ছানি অপারেশন করে, খোলা ছানি এটা বের করে সেখানে লেন্স প্রতিস্থাপন। অর্থাৎ লেন্সের বদলে লেন্স ঘোলা হয়ে গেলে বদলে একটা ভালো লেন্স দিতে হবে। এই অপারেশন করতে আসলে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় কিনা বা কতদিন থাকতে হয়? না, আমরা বলেছি যে ছানি অপারেশনের যেটা লেটেস্ট ট্রিটমেন্ট, জি, সবচেয়ে আধুনিক চিকিৎসা পৃথিবীর উন্নত দেশ, সেটা হচ্ছে ফ্যাকো সার্জারি। ওকে। ফ্যাকো সার্জারি এখন এতটা অ্যাডভান্সড হয়েছে যে আমরা এই অপারেশন ড্রপের মাধ্যমে করে থাকি। এটা একটা সেলাইবিহীন, রক্তপাতবিহীন অপারেশন এবং কোনো কোনো ক্ষেত্রে ইনজেকশনবিহীন অপারেশন। পেশেন্ট যদি ভয় না পান, যদি সহযোগিতা করে, তাহলে আমরা শুধু ড্রপ দিয়েই অপারেশন করতে পারি। অনেক ক্ষেত্রে পেশেন্টরা সহযোগিতা করেন না, ভয় পান, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা ইঞ্জেকশন দিয়ে চোখটা অবশ। ড্রপ দিয়ে অপারেশন করে মানে কি, এটা কি অ্যানেস্থেটিক ড্রপ? রাইট, অবশ করা ড্রপ। আর পেশেন্ট যদি অসহযোগিতা করেন, আমরা পরীক্ষা অপারেশনের আগে রোগীকে যে পরীক্ষা করি, তখন বুঝতে পারি রোগী যদি লাইট সহ্য করতে না পারেন, তা আমরা বুঝতে পারি যে উনি সহযোগিতা করবেন না অপারেশনের সময়। সেই ক্ষেত্রে আমরা চোখে ছোট্ট একটা ইঞ্জেকশন দিয়ে চোখ অবশ করে অপারেশন করি। এবং এই অপারেশনে মাত্র ছোট্ট 2.2 মিলিমিটার একটা ইনসিশন দিয়ে কেটে ছোট্ট ফুটো করে মেশিনের সাহায্যে, ফ্যাকো ইমালসিফিকেশন মেশিনের সাহায্যে, ফ্যাকো প্রোব একটা নিডেলের মতো জিনিস, এটা চোখের অভ্যন্তরে প্রবেশ করিয়ে প্রথমে আমরা ছানিটিকে 4টি, 6টি বা 8 টুকরায় ভাগ করি। তারপরে এটাকে আল্ট্রাসাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে ছানিটাকে গলিয়ে ওই ছোট্ট 2 মিলিমিটার ছিদ্রের মধ্যে দিয়ে এটা বাইরে বের করা হয়। তারপরে ওই একই ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে একটি ভাঁজ করা ফোল্ডেবল লেন্স চোখের অভ্যন্তরে প্রবেশ করিয়ে প্রাকৃতিক লেন্সটা যেখানে ছিল ঠিক একই জায়গায় প্রতিস্থাপন করা হয়। সেটা ভিতরে ঢুকে লেন্সটা আবার ভাঁজ খুলে যায় ফুলের মতো। তো এত সুন্দর একটা অপারেশন করতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। কাজে পেশেন্টের ভয়ের কোনো কারণই নাই। এটা খুবই একটা নিরাপদ অপারেশন। এবং 15 থেকে 20 মিনিট অপারেশন করার পরে রোগীকে হাসপাতালে থাকতে হয় সম্ভবত কয়েক ঘন্টা পোস্ট অপারেটিভ একটা। মাত্র 2 ঘন্টা আমরা হসপিটালে রাখি। তারপরে রোগী কোনো ব্যান্ডেজ ছাড়া একটা কালো চশমা পরে বাসায় চলে যেতে পারেন। হসপিটালে থাকার কোনো চোখে ব্যথা হয় অপারেশনের পরে? অপারেশনের পরে কোনো ব্যথা হয় না। সামান্য একটু ব্যথা, একটা জায়গায় কাট হয়েছে, সেটা সামান্য প্যারাসিটামল খেলে এত কম ব্যথা, একটা প্যারাসিটামলের বেশিও কিছু খেতে হয় না। এই যে আপনারা অপারেশন করছেন, একটা হলো ফ্যাকো সার্জারির কথা বললেন, রাইট। এটার কি আর কোনো অল্টারনেটিভ আছে কিনা, আর কোনো অপারেশন আছে কিনা? হ্যাঁ, আর কিছুদিন আগে পর্যন্ত আমরা যে অপারেশনটা করতাম সেটা বলা হচ্ছে SICS বা স্মল ইনসেশন ক্যাটারাক্ট সার্জারি। তো এটা এখনো আমাদের পেরিফেরিতে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যেখানে এই ধরনের ফ্যাকো সার্জারির সুযোগটা নেই। জি, ফ্যাকো সার্জারির একটা মেশিন, ফ্যাকো মেশিন লাগে, যেটার দাম কয়েক কোটি টাকা। এটা মেশিনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে করা হয়। তো যেখানে মেশিন কেনার সুযোগ নাই, সেখানে পুরো লেন্সটি একটু বড় করে কেটে 7 মিলিমিটার কেটে পুরো ছানিটি একসাথে বের করা হয়। তো এটাকে বলা হয় স্মল ইনসেশন ক্যাটারাক্ট সার্জারি। এটা পেরিফেরিতে এখনো কিছু কিছু জায়গায় করা হয়। একজন রোগী কিভাবে বুঝবেন যে ছানি অপারেশনের এখন সময় হয়েছে বা তাকে অপারেশনে যেতে হবে? আচ্ছা, কারণ অনেকেই বলে থাকে যে ছানি পাকলে তারপরে গিয়ে অপারেশন করবে বা এরকম কিছু। জি, একটা সময় ছিল যখন ছানির চিকিৎসা অপারেশন এতটা অ্যাডভান্স ছিল না, মানে একটা জটিলতার সম্ভাবনা ছিল ছানি অপারেশন। তখন লোকজন বলতো ছানি পাকলে তারপর অপারেশন করতে হবে। এখন আমি আপনাকে বলেছি যে ক্যাটারাক্ট সার্জারি, ফ্যাকো সার্জারি এত অ্যাডভান্স করেছে যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাজেই একজন মানুষ কি কাজ করেন, তিনি তার প্রফেশন কি, পেশা কি, তার যদি দৈনন্দিন কাজে যদি তার চলাফেরায় অসুবিধা হয়, ঠিক তখনই অপারেশন করতে হবে। তাকে ছানি পাকার জন্য কোনো অপেক্ষা করার দরকার নেই। আচ্ছা, ছানি অপারেশন যে আপনারা করেন, সেখানে যে আপনারা লেন্স একটা দেন, সেই লেন্সটাও কি আবার অস্বচ্ছ হয়ে যেতে পারে? না, সেই লেন্সটা কখনো অস্বচ্ছ হয় না। লেন্সটা যেটা আমরা ইমপ্লান্ট করলাম, সেটা সারা জীবন ওনার সারা জীবনে ওটা লেন্সে থেকে যাবে। অনেক সময় লেন্সের পেছনে আমরা লেন্সটা যে জায়গায় আমরা প্রতিস্থাপন করি, ওটা একটা ক্যাপসুল বলা হয়, ক্যাপসুলার ব্যাগ। এটা অনেকটা পাতলা আবরণ, একটা পলিথিনের মতো একটা ব্যাগের মধ্যে থাকে। যদি আপনি আমের খোসা বলেন, আমের খোসা থেকে সামনে থেকে যদি আমরা একটা এত বড় করে একটা ছিদ্র করি এবং খোসাটা যদি পাতলা পলিথিনের মতো আপনি কল্পনা করেন, তাহলে সেটা হচ্ছে ক্যাপসুলার ব্যাগ। ওই জায়গায় আমরা লেন্স প্রতিস্থাপন করি। অনেক ক্ষেত্রে সেই পাতলা পলিথিনের মতো আবরণটা পেছনে পোস্টেরিয়র ক্যাপসুলটা একটু ঘোলা হয়ে যায়। তো সেটাকে আমরা আফটার ক্যাটারাক্ট বলি বা পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি বলি। এটা লেজারের সাহায্যে চিকিৎসা করা সম্ভব। এটার জন্য আর কোনো অপারেশন লাগে না। এটা একটা আউটডোর প্রসিডিওর, একটা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা বসিয়ে মাত্র 5 মিনিটে এটার অপারেশন করতে পারি লেজার দিয়ে। এটা একটা লেজার না, আউটডোর প্রসিডিওর। লেজার দিয়ে আমরা সেই ছানিটা
যে ঘোলাটে ভাবটা পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি সেটা দূর করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট বিরতি নেব, আমাদের বিরতি নেবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। আমরা আজকে কথা বলছিলাম চোখের একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা, চোখের যে ক্যাটারাক্ট বা ছানি, সেটি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম। ডক্টর মাসুম স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম চোখের ছানি এবং তার অপারেশন নিয়ে। ফ্যাকো সার্জারি যদি একজন মানুষ না করে, মানে তার একটা চোখে অস্বচ্ছতা হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে, সে যদি এরকম মনে করে যে আমি অপারেশন করব না, তাহলে তার কি কি সমস্যা হতে পারে? অপারেশন না করলে তো ওনার দৈনন্দিন জীবনে অসুবিধা হবে। আর একটা যেটা হয়, আস্তে আস্তে লেন্সটা শক্ত হয়ে যায়। জি, আমরা যে আধুনিক পদ্ধতিতে অপারেশন করি ফ্যাকো সার্জারির মাধ্যমে, হ্যাঁ, এখানে যে আমি বলেছি আল্ট্রাসাউন্ড ভাইব্রেশন দিয়ে এটা লেন্সটাকে গলিয়ে বের করা হয়। তো এই ছানিটা যদি আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তখন এটা গলানোর জন্য বেশি পাওয়ার ইউজ করতে হয়, তখন অপারেশনের জটিলতার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস হচ্ছে আমরা বলি হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট, মানে অনেক বেশি যদি ছানিটা যদি অনেক বেশি সাদা হয়ে যায়, হ্যাঁ, তো লেন্সটা ফুলতে ফুলতে একটা সময় যে ক্যাপসুলার ব্যাগ আমি যেটা বলেছি, যেটার ভিতরে লেন্স থাকে, ছানিটা থাকে, ওটা ফেটে ছানিটা চোখের ভিতরে বের হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তখন হঠাৎ করে চোখের যে প্রেশার, আমাদের ব্লাড প্রেশারের মতো চোখের অভ্যন্তরেও কিন্তু প্রেশার আসছে, যেটাকে আমরা ইন্ট্রাঅকুলার প্রেশার বলি। নর্মালি এটা হচ্ছে 11 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। তো হঠাৎ করে যদি ছানি ফেটে যায়, তো এটা প্রেশার 50 থেকে 60 মিলিমিটার মার্কারি হয়ে যেতে পারে। আচ্ছা, এত চোখের চাপে চোখের পেশেন্টের চোখে তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথা, এবং তার অপটিক নার্ভ যে স্নায়ু, সেই স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন আর্জেন্ট ইমার্জেন্সি অপারেশন করা হয় চোখের পেশেন্টের পেইন কমানোর জন্যই। কিন্তু পেইন কমানোর জন্য আমরা অপারেশন করলেও যেহেতু ক্যাপসুলটা ফেটে যায়, যে আমাদের যে কৃত্রিম লেন্স সেটা ঠিকমতো জায়গায় বসানোর আর জায়গা থাকে না, অর্থাৎ চোখের পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি হয়ে যায়, এবং উনি স্থায়ীভাবে দৃষ্টি হারাতে পারেন। কাজে অপারেশনের জন্য দেরি না করে সময় মতো অপারেশন করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানলাম। এই ব্যাপারটা মনে হয় আপনারা মাঝে মাঝেই পান যে মানে অপারেশন করতে দেরি করছে বা একটু অবহেলা করছে, বিশেষ করে যারা একটু মানে আমাদের গ্রামাঞ্চলের মানুষজন আছেন, যারা একটু আমাদের নাগরিক সুবিধার আলোর বাইরে আছেন, রাইট, তাদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি দেখা যায়। আমরা যে ফ্যাকো সার্জারিতে, এটা একটা বড় প্রশ্ন, ফ্যাকো সার্জারিতে মানে আমাদের রোগীদের একটা প্রশ্ন থাকে, কি লেন্স ব্যবহার করব, দেশি লেন্স, বিদেশি লেন্স, কোন দেশি লেন্স, ইউরোপিয়ান, আমেরিকান ইত্যাদি অপশন, তারা একটু কনফিউজড হয়ে যায় আসলে আমরা কোন লেন্সটা ব্যবহার করব। জি, আসলে লেন্সের কোয়ালিটি, এটা বিভিন্ন দেশের লেন্স পাওয়া যায়, যেমন আমেরিকান লেন্স, জার্মানির লেন্স, জাপানি লেন্স। এই লেন্সগুলোর কোয়ালিটি ভালো হওয়ার কারণে এগুলোর দাম একটু বেশি। আবার আছে ইন্ডিয়ান লেন্স আছে, এটার দাম কম। এটা আসলে পেশেন্ট কতটুকু তার আর্থিক সামর্থ্যের উপর এটা নির্ভর করে উনি চুজ করবেন কোন ধরনের। দাম কম যেটা, সেটা কি আসলে খারাপ? অতটা খারাপ না, কিন্তু আপনি জানেন যে টেকনোলজি, যেটা আপনি যদি একটা মোবাইল বেশি দামে কেনেন, একটা টিভি যদি আপনি বেশি দামে কেনেন, সেটাতেও ছবি দেখা যায়, কিন্তু কিছুটা পার্থক্য থাকে, কিছু ফিচার তো উনি দেখতে পাবেন, কিন্তু কোয়ালিটি অফ ভিশনটা একটু কম বেশি হয়। ছানি অপারেশন করা হলো, তো এই ছানি অপারেশন করার পরে তাকে নিশ্চয়ই কিছু কিছু নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলো যদি একটু বলেন। জি, আজকাল অপারেশন এত আধুনিক হয়ে গেছে যে নিয়ম কানুন খুবই সামান্য। আমরা রোগীদেরকে বলি যে আপনি সাধারণত 2 সপ্তাহ চোখে কোনো পানি লাগাবেন না, আচ্ছা, মাথায় পানি দিয়ে গোসল করবেন না, চোখে কোনো আঘাত লাগাবেন না, আর সিজদা দেওয়ার মতো বা প্রণাম করার মতো নিচু হয়ে, ওই পরিমাণ নিচু হয়ে কোনো কাজ করবেন না। এটা মাত্র 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ। আর চোখের যে ড্রপগুলো আমরা দিতে বলি, সেই ড্রপগুলো নিয়মিত দিবেন। একজন রোগী কি 2 সপ্তাহ গোসল না করে থাকতে পারবে? আমরা তাকে বলে দিই কীভাবে গোসল করবে। উনি বসে গলা পর্যন্ত ভিজিয়ে গোসল করবেন, তারপরে জ্বরের রোগীর মতো শুয়ে মাথায় আলাদা করে পানি দিবেন চোখ বন্ধ করে, তারপরে তোয়ালে ভিজিয়ে মুখটা আলাদা করে মুছবেন। কাজে গোসলের কোনো সমস্যা নাই। 2 সপ্তাহ তিনি এই নিয়মটা মেনে চলবেন। তারপরে ওষুধ যেগুলো আমরা ড্রপ দিতে বলি, ড্রপগুলোর জন্য নিয়মিত দেন। 2টা ড্রপের মাঝখানে 10 মিনিট গ্যাপ দিতে হবে। একটা ড্রপের বোতল খুললে 1 মাসের বেশি ব্যবহার করা যাবে না। এই নিয়মগুলো আমরা রোগীদেরকে বলে দিই। মেইনলি নিয়মিত ড্রপ দেবেন, আর 1 সপ্তাহ ওনাদেরকে একটু স্বাভাবিক কাজকর্ম থেকে বাইরে যেতে পারবেন না, একটু সাবধানে থাকবেন, অফিস করতে পারবেন না। 1 সপ্তাহ পরে উনি অফিস করতে পারবেন এবং স্বাভাবিক সব ধরনের কাজই করতে পারবেন। দ্যার ইজ এ বিগ কোশ্চেন, সেটা হচ্ছে যে অপারেশন ফ্যাকো সার্জারি যেটা আপনি বললেন, খরচ কত? খরচ কি খুব ব্যয়বহুল অপারেশন কিনা? খুব ব্যয়বহুল। আমি আপনাকে বলেছি এটা
নির্ভর করে মূলত লেন্সের দামের উপর। যেহেতু অ্যাডভান্স টেকনোলজির লেন্স যেগুলো বললাম, মাল্টিফোকাল লেন্স, ইডফ লেন্স, যেগুলো অল ডিস্টেন্সে ভালো দেখা যায়, এগুলোর দাম বেশি। আপনি দেখেন লেটেস্ট টেকনোলজির একটা মোবাইলের দাম বাজার যখন আসে তখন এটার দাম অনেক বেশি। এই জন্য যেহেতু এটা টেকনোলজি তারা ডেভেলপ করেছে, এজন্য কোম্পানি থেকে এটার দাম বেশি। কেউ যদি ওটা ইউজ করতে চায় তাহলে কস্ট বেশি পড়বে। বুঝতে পেরেছি। কিন্তু স্বাভাবিকভাবে আমি যদি ইন্ডিয়ান লেন্স দিয়ে করি একটা অপারেশন, ফ্যাকো সার্জারি 25,000 টাকার মধ্যে করা সম্ভব। কিন্তু যদি ইউএসএ লেন্স, জার্মানির লেন্স, এগুলো দাম কেমন পড়ে সাধারণত? এগুলো বিভিন্ন আপনার হসপিটাল অনুযায়ী এটা ডিপেন্ড করে, কারণ এটার সাথে আরও কিছু রিলেটেড। আমরা শুধু অপারেশনের সময় শুধু লেন্স দেই না, চোখের ভিতরে আমরা কিছু ইন্ট্রাঅকুলার জেল ব্যবহার করি চোখেরটাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে আমরা যে মাইক্রোস্কোপের আন্ডারে মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন করি, যে ফ্যাকো মেশিন লেটেস্ট টেকনোলজির যে মেশিন ব্যবহার করি, যে হসপিটালগুলো একদম লেটেস্ট মেশিন ব্যবহার করে সেগুলোর কস্ট অনেক বেশি। কাজেই সেটাতে অপারেশনের প্রিসিশন, অপারেশনের নিরাপদ হওয়ার, সেফ হওয়ার এবং নির্ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কাজে যিনি লেটেস্ট টেকনোলজির মেশিন ইউজ করছেন সেই হসপিটালে হয়তো চার্জ একটু বেশি হবে, কিন্তু কম দামের মধ্যেও এটা অপারেশন করা সম্ভব। ফ্যাকো সার্জারির কতদিন পরে একজন রোগী তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে? আমি বলেছি অলরেডি, ইউজুয়ালি 1 সপ্তাহ, মাত্র 1 সপ্তাহ ওনাদেরকে একটু সাবধানে থাকতে হয়। 1 সপ্তাহ পরে উনি অফিস করতে পারবেন। চোখের ড্রপ ব্যবহার করা এই সময় আপনার নিশ্চয়ই কিছু ড্রপ ব্যবহার করার জন্য দেয়, বিশেষ কোনো নিয়ম আছে কিনা এটার? বিশেষ নিয়ম হচ্ছে চোখের ড্রপ যেটা আমরা ব্যবহার করি, বলেছি যে 2টা ড্রপের মাঝখানে আমরা 3-4টা ড্রপ দিয়ে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টা, অনেক সময় 4টা দেওয়া হয়। সেই 2টা ড্রপের মাঝখানে 10 মিনিট গ্যাপ দিতে হবে। একটা দেওয়ার সাথে সাথে আরেকটা দেওয়া যাবে না। একটা ড্রপটা চোখের নিচের পাতা টান দিয়ে চোখে এটা 1 ফোঁটা ড্রপ দিতে হয়। চোখের ভিতরে 1 ফোঁটা ড্রপই দিতে হবে। 2 ফোঁটা ড্রপ চোখের ভিতরে রাখার কোনো জায়গা নেই। কাজে কেউ যদি 2 ফোঁটা ব্যবহার করে 1 ফোঁটা অপচয় হবে। কোনো কারণে যদি 1 ফোঁটা ঠিক মতো না পড়ে তাহলে উনি আর 1 ফোঁটা দিতে পারেন। ইউজুয়ালি 2 ফোঁটা দেওয়ার দরকার নেই। ড্রপটা দেওয়ার পরে উনি চোখটা একটু 1 মিনিট বন্ধ রাখবেন, তাহলে এটা চোখের অভ্যন্তরে, চোখের ভিতরে ঠিকভাবে পৌঁছায়। তারপরে একটা ড্রপ, এটা ড্রপের যে নোজেল, যেটা মুখটা, ওখানে হাত দিয়ে উনি টাচ করবেন না, কারণ এটা জীবাণু সংক্রমণ হতে পারে, আমাদের হাতে জীবাণু থাকে। তারপরে একটা ড্রপের বোতল যদি আমরা খুলি, সাধারণত এটা 1 মাসের পরে এটা কার্যকর থাকে না। তো এই নিয়মগুলো আমরা বলে দিই। তাছাড়া আর সকাল থেকে উনি ঘুমানোর আগ পর্যন্ত ড্রপ দিবেন। ঘুম ডিস্টার্ব করে ঘুম থেকে ওঠে ড্রপ দেওয়ার কোনো দরকার নাই। এই কথাগুলো, এই নিয়মগুলো মেনে চলতে হয়। খুবই রিফ্র্যাক্টিভ আই সার্জারি নিয়ে আপনি কাজ করে থাকেন, আমরা একটু এই সম্পর্কে জানতে চাচ্ছি। রিফ্র্যাক্টিভ সার্জারি হচ্ছে আমরা যে চোখের পাওয়ারের জন্য যে চশমা পরি ইয়াং বয়সে, সেই অনেকে আজকাল চশমা পড়তে চান না। কাজে চশমা না পড়লে তার চোখের পাওয়ার কারেকশনের জন্য আমরা চোখের যে কর্নিয়া, কালো মণি, সেটা লেজার দিয়ে ট্রিটমেন্ট করে তার আকৃতি পরিবর্তন করে যে এমন অবস্থা করা হয় লেজার দিয়ে যে উনি চশমা ছাড়াই ভালো দেখতে পাবেন। এই অপারেশনগুলোকে বলা হয় রিফ্র্যাক্টিভ সার্জারি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ল্যাসিক, এটা আপনারা অনেকে শুনেছেন, ল্যাসিক সার্জারি। পিআরকে আছে, লেটেস্ট আছে স্মাইল সার্জারি। এগুলোকে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি বলে থাকি। আচ্ছা, তো এই যে সার্জারিগুলো আপনি ধরেন যে 40-এর পরে যে বাইফোকাল চশমা নিচ্ছে অনেকে, এটা কি আমরা অপারেশন করে এখান থেকে মুক্তি পেতে পারি কিনা? কিছুদিন আগে পর্যন্ত কাছে দেখার যে চশমার যে সমস্যা, এটা দূর করার জন্য লেজার চিকিৎসা ছিল না। কিন্তু লেটেস্ট একটা টেকনোলজি এটা আছে, যেটাকে প্রেস বিয়ন্ড বলা হয়। এটা অ্যারিস্টো আই হসপিটালে আছে এই টেকনোলজিটা। এটা দিয়ে এমনকি কাছে দেখার যে লেজার চিকিৎসা, যে চিকিৎসা করলে উনি চশমা ছাড়াই কাছে দেখতে পারবেন, সেটাও সম্ভব। এটা কি পুরোপুরি কারেকশন সম্ভব চশমার মতন? এটা একটা লেটেস্ট অ্যাডভান্সমেন্ট, এটা দিয়ে এখন এটা সম্ভব কাছে দেখা। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো আছে, এই রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো কি আপনার ফ্যাকো সার্জারির মতন যে অপারেশনের পরে কিছুক্ষণ পরে 2 ঘন্টা পরে তারা বাসায় চলে যেতে পারবে? এটা একটা একদম এটা চোখের বাইরের একটা অপারেশন। চোখের বাইরে একটা ল্যাসিক সার্জারিতে একটা ফ্ল্যাপ করা হয় কর্নিয়াতে। এটা কিন্তু চোখের ভেতরে কোনো কাজ নেই। কর্নিয়ার লেয়ারটা তুলে একটা লেজার দেওয়া হয়, কর্নিয়ার শেপটা কারেকশন করা হয়, তারপরে এটাকে আবার কর্নিয়ার যে ফ্ল্যাপ, যেটা আবরণের মতো উঠানো হয়, সেটা আবার জায়গায় বসিয়ে দেওয়া হয়। রোগী 1 ঘন্টা পরেই বাসায় চলে যেতে পারে এবং অপারেশনের পরেই রোগী ভালো দেখতে থাকেন। আমরা 1 মাস পর্যন্ত ড্রপ দেই। ড্রপটা ব্যবহার করতে হয় 1 মাস, কিন্তু অ্যাকচুয়ালি রোগী অপারেশনের পরপরই ভালো দেখতে পারেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে আলোকিত করেছেন, চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এই জন্য আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আরটিভির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আরটিভির দর্শকদেরকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সকলের চোখ যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং এই সুন্দর পৃথিবীকে আমরা যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন সুন্দরভাবে দেখতে পারি, সেটি আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শেষ করছি আজকের মতো। আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।